হ্যালো গাইস, ওয়েলকাম টু মেড জ্যামস বাংলা। তো তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদেরকে খুব খুব ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে। তো আজকের ভিডিওতে তোমরা আমাকে শুধুমাত্র 50 মিনিট দাও, আমি তোমাদের 4 নাম্বার দেবো। আজকের এই 50 মিনিট দেওয়ার পর যদি তোমাদের কোশ্চেন আটকে যায়, তাহলে আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো। হ্যাঁ, ইউ হার্ড ইট রাইট, আমি একদম চ্যালেঞ্জ নিচ্ছি এই চ্যাপ্টারটা একদম ইজি ওয়েতে এবং বাংলা প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেভাবে আমি যেভাবে চেষ্টা করেছি বোঝানোর, তোমরা সেইভাবে পাই টু পাই বুঝবে। আমার নোটসগুলো 4-5 বার পড়বে, তারপরে এনসিআরটি 1-2 বার পড়বে। এই চ্যাপ্টারে কি আছে, কিছু ডিলিটেড পোর্শন আছে, যেমন পুরোনো সিলেবাস অনুযায়ী সেইগুলো এখানে হালকা করে কভার করা হয়েছে। এনসিআরটির থেকে 3-4% একটু এক্সট্রা পড়িয়েছি, কারণ এবছরের কোশ্চেনটা তোমরা দেখেছো। তারপরে এখানে আমরা কি, এই চ্যাপ্টারটা নিট অ্যাসপিরেন্টদের মানে খুবই ফেভারিট চ্যাপ্টার। তারা শুরু করে, হ্যাঁ, জিরো থেকে যখনই শুরু করে এই চ্যাপ্টার দিয়ে ফার্স্ট শুরু করে, কিন্তু তারা কখনোই কি করে না যে ট্যাক্সন, ক্যাটাগরি, র্যাঙ্ক এই সমস্ত ধরনের বিষয়গুলো বুঝতে পারে না। আর অনেকগুলো এক্সাম্পল আছে, ঠিক আছে, এই এক্সাম্পলগুলো তারা ঠিক মতনভাবে আয়ত্ত করতে পারে না, ফলে তারা কোশ্চেন দিকে রং করে। তো এই এক্সাম্পলের জন্য একটা মাত্র কোশ্চেন আছে, সেই একটা মাত্র কোশ্চেন আমি যেভাবে একদম সেশনের একদম এন্ডে করিয়েছি, ওই কোশ্চেনটা যদি করে নাও তাহলে তোমাদের সমস্ত এক্সাম্পল এই কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আর কীভাবে ট্যাক্সন, ক্যাটাগরি, র্যাঙ্ক এগুলো ক্লিয়ার হবে। আর তোমরা তো বাইনোমিয়াল নোমেনক্লেচার জানো, তাছাড়াও কিছু এক্সট্রা যেগুলো বোর্ড রিলেটেড টপিক আছে, টটোনিম আছে, সিনোনিম আছে, এই সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে। তো চলো আজকের লেকচারটা দেখো, আর আগের লেকচারের মধ্যে তোমরা ভালোবাসা দাও। এবার থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও আসবে, প্রতিদিনে একটা বা এর থেকেও বেশি আসতে পারে। তো লেকচার দেখো, আর তোমাদের আগামীতে যে সমস্ত ধরনের কোয়েরি আছে সেগুলো নিয়ে কমেন্ট করো, তোমরা জানাও তোমরা কি কি চাও। আর নেক্সট লেকচারগুলো থাকছে হিউম্যান ফিজিওলজিতে। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হলো লিভিং ওয়ার্ল্ডের, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে লিভিং এবং নন লিভিংকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। দেখো, লিভিং অর্গানিজমের কিছু বৈশিষ্ট্য আছে যার ভিত্তিতে আমরা বলতে পারি সেটা হলো লিভিং, ঠিক আছে। ওই বৈশিষ্ট্যগুলো দুই রকম হয়, একটা হচ্ছে তোমার কি ডিফাইনিং ফিচার, একটা নন ডিফাইনিং ফিচার। ডিফাইনিং ফিচার মানে 100% সেটা লিভিং অর্গানিজমের হবে, ঠিক আছে। আর যদি সেই বৈশিষ্ট্যটা লিভিং অর্গানিজমের ছাড়াও নন লিভিং এর থাকে, তখন সেটাকে আমরা বলবো নন ডিফাইনিং ফিচার। মানে যদি 100% হয় তাহলে সেটা হচ্ছে ডিফাইনিং ফিচার, আর যদি 100% না হয়, মানে একটা দুটো অন্য কোনো এক্সেপশন যদি থেকে যায়, তাহলে সেটা হচ্ছে নন ডিফাইনিং ফিচার। এই ব্যাপারটা আমি কি বলছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। চলো আমরা দেখি যে লিভিং অর্গানিজমের কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের এনসিআরটি দিয়ে রেখেছে। 1 নম্বর হলো গ্রোথ। গ্রোথ মানে তো জানোই। তারপর রিপ্রোডাকশন, মেটাবলিজম, সেলফ রেপ্লিকেশন, সেলফ অর্গানাইজ, ইন্টারাকশন অ্যান্ড ইমার্জেন্স। এবার এই যে পার্টটা আছে, এগুলো আমি যে এখন অল্প কয়েক মিনিট যেটা পড়াবো সেটা আপাতত এনসিআরটিতে নতুন এনসিআরটি থেকে মানে ডিলিট করা হয়েছে, কিন্তু তবুও আমি তোমাদের জানিয়ে রাখতে চাই এই পার্টগুলো। তাহলে তোমাদের কি হবে বলতো, যে নেক্সট পার্টগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তাই এগুলো অত ডিটেলস নয়, হালকাভাবে আমি জানিয়ে রাখছি, আর তোমরা সেগুলো জেনে নাও। দেখো, তার প্রথম যে প্রপার্টি হচ্ছে সেটা হলো তোমার কি গ্রোথ। তাহলে গ্রোথ কি বলতো, গ্রোথের দুটো ক্যারেক্টার্স হলো, একটা হচ্ছে তোমার কি গ্রোথ হলে আমাদের কি হয় না, তো ইনক্রিজ ইন মাসে বৃদ্ধি পায়, ওজনে বৃদ্ধি পায়, আর ইনক্রিজ ইন নাম্বার। তাহলে তার কি হচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে এবং তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইউনিসেলুলার অর্গানিজম এবং মাল্টিসেলুলার অর্গানিজম দুজনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেল ডিভিশন। আর এই সেল ডিভিশন করে তারা কি করে বলতো, গ্রো করে। ইনক্রিজ ইন বডি মাস ইজ কনসিডার্ড অ্যাজ গ্রোথ। আর বডি যদি ওজন বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা কি বলছি, গ্রোথ হিসাবে আমরা মানে মান্য করছি। তারপরে প্ল্যান্টদের যে গ্রোথ, সেটা আমরা সারা থ্রু আউট লাইফ, মানে তার পুরো জীবন ধরে তার গ্রোথটা আমরা দেখতে পাই, ঠিক আছে। তার পুরো জীবন ধরে গ্রোথটা দেখতে পাই। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে কি হয় বলতো, অ্যানিমালের ক্ষেত্রে আপ টু আ সার্টেন এজ, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা তার গ্রোথটা দেখতে পাই, ঠিক আছে। এবার আমরা দেখো এদিকে ফোকাস করো, হোয়াই গ্রোথ ইজ নন ডিফাইনিং ফিচার। তাহলে গ্রোথ নন ডিফাইনিং ফিচার কেন? নন লিভিং অবজেক্ট যেমন হচ্ছে তোমার কি মাউন্টেন এবং স্যান্ড ডিউন ক্যান অলসো গ্রো বাই অ্যাকুমুলেশন অফ মেটেরিয়াল অন সারফেস। তাহলে গ্রোথ আমরা নন লিভিং থিং যেমন হচ্ছে পাহাড় বলো, তারপরে মরুভূমির টিলা বলো, সেগুলোতে কি হয়, যখন হাওয়া হয়, হাওয়া হওয়ার ফলে ওই যে পাহাড়ের ধরো একটা আকার আছে, ধরো 10 মিটার আছে, তখন ধুলো বালি এগুলো সব পড়ে পড়ে 10 মিটারটা 20 মিটার হয়ে গেল। তার মানে সেখানে আমরা কি দেখতে পেলাম বলতো, সেখানে আমরা দেখতে পেলাম গ্রোথ। তাহলে এখানে যে গ্রোথটা দেখতে পাচ্ছি, তার মানে গ্রোথ নন লিভিং থিংস এর মধ্যে হচ্ছে, মরুভূমিতে হচ্ছে, পাহাড়েও হচ্ছে। তাই এটাকে আমরা বলতে পারলাম না যে ডিফাইনিং ফিচার। ডিফাইনিং ফিচার মানে বলেছিলাম সেটা 100% লিভিং এ থাকতে হবে, আর সেটা নন লিভিং এর ফিচার নয়। কিন্তু যেহেতু যে গ্রোথটা নন লিভিং এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, তাই এটা কি হবে না শোনা, এটা
ডিফাইনিং ফিচার হবে না। কিন্তু গ্রোথ ফ্রম ইনসাইড ইজ আ ডিফাইনিং ফিচার। কিন্তু গ্রোথ যেটা আমাদের ভেতর থেকে হয়, ইনসাইড থেকে হয়, সেটাকে আমরা বলছি ডিফাইনিং ফিচার। নাম্বার 2, এবার আমরা দেখব রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশনের ব্যাপারটা দেখো, গ্রোথ এবং রিপ্রোডাকশন ইউনিসেলুলার অর্গানিজমের জন্য কিন্তু একই। ইনক্লুসিভ ইভেন্ট এখানে বলছে এনসিইআরটি। ইনক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে সেম জিনিস, মানে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ যা, রিপ্রোডাকশনও তা। কিন্তু মাল্টিসেলুলার যে অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সক্লুসিভ ইভেন্ট, মানে হলো ডিফারেন্ট, মানে আলাদা, মানে গ্রোথ আলাদা দেখতে পাই আমরা মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী, আর ইউনিসেলুলার মানে এককোষী জীব, ঠিক আছে? তাহলে এককোষী জীবের ক্ষেত্রে একই, সেটা গ্রোথ যা, রিপ্রোডাকশন তা। কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি বলতো, রিপ্রোডাকশন এবং গ্রোথ কিন্তু আলাদা জিনিস। দেখো কিছু যে অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন কিভাবে হয়, যেমন হচ্ছে ফানজাই, ঠিক আছে? ফানজাই একটা জীব, তার ক্ষেত্রে যে রিপ্রোডাকশন হয়, রিপ্রোডাকশন হচ্ছে তোমার ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, অ্যাসেক্সুয়াল স্পোর ফর্মেশনের মাধ্যমে হয়, ঠিক আছে? তারপর আরেকটা অর্গানিজম হলো প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তাদের রিজেনারেশন পদ্ধতির মাধ্যমে কি হয়, রিপ্রোডাকশন সম্পন্ন হয়। ইস্ট এবং হাইড্রার ক্ষেত্রে আমরা দেখব বাডিং ফর্মেশনের মাধ্যমে তাদের রিপ্রোডাকশন সম্পন্ন হয়। এরপরে আমরা দেখব ফিলামেন্টাস প্রোটোনেমা অফ মসেস। প্রোটোনেমা অফ মসেস এর ক্ষেত্রে আমরা দেখছি যে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে। এবার দেখো, দেয়ার আর মেনি অর্গানিজম হুইচ ডো নট রিপ্রোডিউস। আবার অনেক অর্গানিজম আছে, জীব আছে যারা কি করতে পারে না, রিপ্রোডিউস করতে পারে না। যেমন হলো মিউল, মিউল মানে হচ্ছে খচ্চর, তারপরে হচ্ছে ওয়ার্কার বিজ, ইনফার্টাইল হিউম্যান, বন্ধ্যা মানুষ, ঠিক আছে? এরা কি করতে পারে না, রিপ্রোডিউস করতে পারে না, রিপ্রোডিউস করতে পারে না। তাই এখানে আমরা কি দেখতে পেলাম না, যে যেহেতু এটা লিভিং এর মধ্যে 100% হলো না, তাহলে ডিফাইনিং ফিচারের মধ্যে এটাও পড়ছে না। ইট অলসো আ নন ডিফাইনিং প্রপার্টি। তাই এটাকে আমরা বলছি একটা নন ডিফাইনিং প্রপার্টি। কারণ এটা দেখো যে এক্সেপশন এখানে থেকে গেল, যে অর্গানিজমের মধ্যে যারা রিপ্রোডিউস করছে না, যেমন কারা, মিউল করতে পারছে না, ওয়ার্কার বিজ করতে পারছে না, ইনফার্টাইল হিউম্যান কাপল এরা রিপ্রোডিউস করতে পারছে না। নেক্সট আমরা দেখছি মেটাবলিজম। মেটাবলিজম কি বলতো, মেটাবলিজম মানে হলো বিপাক, বাংলায় যাকে বলে থাকি। তো বিপাক হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যাকারিং ইন লিভিং অর্গানিজম। তাহলে লিভিং অর্গানিজমের মধ্যে যে সমস্ত কি হয় বলতো, লিভিং অর্গানিজমের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তার যে সমষ্টিটাকে আমরা বলতে পারছিলাম মেটাবলিক রিঅ্যাকশন। এই মেটাবলিক রিঅ্যাকশন কোনো সময় ডিফাইনিং হচ্ছে, কোনো সময় নন ডিফাইনিং হচ্ছে। তাহলে নন ডিফাইনিং কখন বলতো, এই যে কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়াটা আমরা কিন্তু কি করতে পারি, ল্যাবরেটরিতে সেলফ ফ্রি সিস্টেমে টেস্ট টিউবের ভিতরে আমরা করতে পারি, ঠিক আছে? সেম এনজাইম দিলাম, সেম তোমার রিঅ্যাক্ট্যান্ট দিলাম, সবকিছু দিয়ে আমরা কি সেম রিঅ্যাকশনটা যেটা আমাদের দেহের মধ্যে হচ্ছে ওটা টেস্ট টিউবে করতে পারছি। তাহলে যখন আমরা টেস্ট টিউবে করছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে নন ডিফাইনিং। কিন্তু ডিফাইনিং কখন বলবো, যে ইনসাইড দ্য সেলুলার অর্গানিজম। কারণ যতগুলো লিভিং অর্গানিজম আছে কোনো ধরনের ডাউট নাই যে প্রত্যেকের ক্ষেত্রে কি হয় না, তো মেটাবলিজমটা আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে মেটাবলিজমটা এখন পর্যন্ত আমরা যে কথা বৈশিষ্ট্য পড়লাম তার মধ্যে মেটাবলিজমটা কি হচ্ছে বলতো, একটা ডিফাইনিং প্রপার্টি। চলো এবার আমরা নেক্সট প্রপার্টির দিকে দেখি। এবার আমরা দেখো নেক্সট প্রপার্টিটা হলো কনসিয়াসনেস। কনসিয়াসনেসটা কি বলতো, অ্যাবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট অ্যান্ড রেসপন্স টু দিস এনভায়রনমেন্টাল স্টিমুলি হুইচ কুড বি ফিজিক্যাল, কেমিক্যাল অর বায়োলজিক্যাল। মানে কিছু নয়, মানে ব্যাপারটা হলো উত্তেজনায় সাড়া দেওয়া, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া। এই পরিবেশের উত্তেজনাগুলো কেমন হতে পারে, সেটা ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে এবং বায়োলজিক্যাল হতে পারে, ঠিক আছে? মোস্ট কমপ্লিকেটেড ফিচার যতগুলো আমরা এখন পর্যন্ত পড়লাম, 3টে আর এটা হলো 4টে, তার মধ্যে এটা হচ্ছে সবথেকে কমপ্লিকেটেড ফিচার, সবচেয়ে জটিল বৈশিষ্ট্য, ঠিক আছে? প্ল্যান্ট, তারপরে দেখো প্ল্যান্ট রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি বা ফ্যাক্টরস লাইক লাইট, ওয়াটার, টেম্পারেচার অ্যান্ড পলিউটেন্টস। যে উদ্ভিদ আছে, উদ্ভিদরা কী করে বলতো, যে বাইরের উত্তেজনা যেমন হচ্ছে লাইট, ওয়াটার, টেম্পারেচার, এই সমস্ত বিষয়গুলোর উপর তারা কী করে, রেসপন্ড করে, উত্তেজনায় সাড়া দেয়। তারপরে দেখো ফোটো পিরিয়ড মানে হলো তোমার কি ডিউরেশন অফ লাইট, মানে উদ্ভিদের ওপর যে আলোর যে সময়, মানে সূর্যালোক যেটা পড়ছে তার যে সময়, সেটাকে আমরা বলছি ফোটো পিরিয়ড। অ্যাফেক্টস রিপ্রোডাকশন ইন সিজনাল ব্রিডার্স। সিজনাল ব্রিডার্স মানে হচ্ছে তোমার কি মেটিং অনলি ডিউরিং সার্টেন টাইম অফ দ্য ইয়ার, মানে বছরের একটা নির্দিষ্ট সময় যারা, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় যারা কী করে বলো তো, রিপ্রোডিউস করে একটা নির্দিষ্ট সেশনে, তাদের ক্ষেত্রে কী করছে বলো তো, ফোটো পিরিয়ডটা এফেক্ট করছে বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। সেটা এই যে তোমার সূর্যালোকের উপস্থিতি, মানে সূর্যালোক যে পড়ছে, মানে তার সময় হয়তো কোনো সময় শীতকালে কম পড়ছে, কোনো সময় গরমকালে বেশি পড়ছে, এরকম ধরো যে সূর্যালোকে পড়ার যে সময় সেটা এফেক্ট করছে রিপ্রোডাকশন করতে। কার বলো তো, সিজনাল ব্রিডার। সিজনাল ব্রিডার সেটা হতে পারে, মানে সিজনাল ব্রিডার মানে একটা সময় তারা কী করে, রিপ্রোডিউস করে, হোক সেটা প্ল্যান্ট বা অ্যানিমাল, তাদের ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করছে। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস মানে হলো এটা কার বৈশিষ্ট্য, সেলফ কনসিয়াসনেস কার বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে প্রয়োজন থাকে। অ্যাওয়ারনেস অফ হিমসেলফ, সে নিজেকে কী করতে পারে, অ্যাওয়ার করতে পারে।
তাহলে এই যে কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসটাকেও আমরা কি বলতে পারছি যে ডিফাইনিং প্রপার্টি, কারণ এটা 100% লিভিং অর্গানিজমের মধ্যে আছে। আর একটা যেটা হচ্ছে তোমার কি সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন মানে হচ্ছে তোমার কি কোষীয় সংগঠন। তো কোষীয় সংগঠন প্রত্যেকটা জীব তার ক্ষেত্রে মানে থাকবে। যদি সে কোষীয় সংগঠন না হয় তাহলে সেটা জীব হবে না। তাহলে কোষীয় সংগঠনটাও কি হয়ে যাবে তোমার বলো তো, ডিফাইনিং প্রপার্টি। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটে জিনিস পেলাম ডিফাইনিং প্রপার্টি। কি কি বলো তো? এক নম্বর আমরা পেয়েছিলাম যে মেটাবলিজম, মানে প্রত্যেকটা যে জীব আছে তার দেহের ক্ষেত্রে বিপাক ঘটবে, আর বিপাকের ফলেই আমরা কি দেখতে পাবো, চলন, গমন, রিপ্রোডাকশন, মানে সমস্ত এই বিপাক চলছে বলে আমরা বেঁচে আছি, ঠিক আছে। তারপর হচ্ছে কনসিয়াসনেস। কনসিয়াসনেস মানে আমরা দেখলাম যে উত্তেজনায় সাড়া দাও, ঠিক আছে, সেটা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পেলাম, মানুষের ক্ষেত্রে, তারপরে মানুষের ক্ষেত্রে দেখতে পেলাম, তারপরে অন্যান্য জীবের ক্ষেত্রে দেখতে পেলাম, মানে সবার ক্ষেত্রে কনসিয়াসনেস থাকবে। আর ৩ নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা বললাম সেটা হচ্ছে তোমার কি বলতো, সেলুলার অর্গানাইজেশন। তো সেলুলার অর্গানাইজেশন হবে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম যে ডিফাইনিং প্রপার্টি তিনটে। এক নম্বর ছিল তোমার কি বলতো, মেটাবলিজম। ২ নম্বর আমরা কি পেলাম, কনসিয়াসনেস। অ্যান্ড ৩ নম্বর আমরা পেলাম যে সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন। তাহলে এই যে ৩টে প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, এই ৩টে প্রপার্টি হলো তোমার কি বলতো, কার? ডিফাইনিং প্রপার্টি। আর বাকি যে সমস্তগুলো আছে, গ্রোথ বলো, রিপ্রোডাকশন বলো, সেগুলো হচ্ছে তোমার কি নন ডিফাইনিং প্রপার্টি, কারণ তার এক্সেপশন আমরা দেখে নিলাম। তাহলে এই পার্টটাকে আমরা এখন স্কিপ করছি, এটা এনসিইআরটিতে মধ্যে এখন নেই, আগে ছিল, তাই তোমাদের আমি জানিয়ে রাখলাম জাস্ট। এটা নিয়ে অত মানে মাথা ঘামিয়ে লাভ নেই। এবার থেকে আমরা যেগুলো পড়বো সেগুলো আমাদের এনসিইআরটির পার্ট, এবং এগুলো আমাদেরকে ভালো করে আমাদের বুঝতে হবে। অনেক স্টুডেন্ট এগুলো বুঝতে ভুল করে, এবং পরীক্ষায় এখান থেকে সর্বোচ্চ একটাই কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, ছোট চ্যাপ্টার এবং খুব ইজি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা পড়ে নাও, একবার পড়ে নিলে তোমাদের মাথায় সেট হয়ে যাবে, তারপর দ্বিতীয়বার পড়ারও দরকার পড়বে না। দেখো, আর্নস্ট মেয়ার, ওই যে এনসিইআরটিতে বিজ্ঞানীর নামগুলো আছে, সেই বিজ্ঞানীর নামগুলো আমাদের প্রত্যেকটা পড়তে হবে, হ্যাঁ। তো এখানে যেমন ওখানে আছে, এনসিইআরটিতে আছে আর্নস্ট মেয়ার এই চ্যাপ্টারের শুরুতে, যাকে আমরা বলছিলাম ডারউইন অফ 20th সেঞ্চুরি, যিনি কী করেছিলেন, ডিফাইন করেছিলেন স্পিসিসের সংজ্ঞাটা তিনি ফার্স্ট টাইম ডিফাইন করেছিলেন। ওকে, এবার চলো, ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের আমরা কী করছি, ডাইভার্সিটি যে পয়েন্ট, এটা দিয়ে আমাদের এনসিইআরটি শুরু হচ্ছে। তো প্রথমে আমরা পড়ছি বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কী বলতো, ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্ট, অ্যানিম্যাল অ্যান্ড মাইক্রো অর্গানিজম অন আর্থ। এই আমাদের যে কিউট আর্থ, আমাদের ছোট, আমাদের পেয়ারা আর্থ, এই আমাদের সুন্দর বসুন্ধরায় কী আছে বলতো, প্ল্যান্ট, অ্যানিমাল এবং মাইক্রো অর্গানিজমের ডিস্ট্রিবিউশন, মানে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। তাহলে এখানে আমরা এখন পর্যন্ত 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস কী করতে পেরেছি, এই ওয়ার্ল্ডের মধ্যে আমরা ডিসকভার করতে পেরেছি, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা জিনিস ডিসকভার করা হয়েছে, এবার ডিসকভার করা হলে সব কিছুর আমাদের নাম রাখতে হবে। তাহলে দেখছি যে লোকাল নেম ভ্যারি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যে সাধারণ নামগুলো হয় একটা জায়গা থেকে অন্য জায়গায় ভ্যারি করে। যেমন ধরো, আমরা কি আছে যে ছোট, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা ছোট আমকে আমরা আমই বলি, ঠিক আছে। রাজস্থানের লোক বলো বা যারা হিন্দি স্পিকিং লোক, তারা কি বলে বলো তো, যে ছোট আম, যে কাঁচা আম, তারা তাকে বলে কেরি বলে। ওই রকমই বিভিন্ন বিভিন্ন ইয়ে আছে, যেমন আমরা আকন্দ বলি, আকন্দকে ওরা হিন্দিতে এক নামেও জানবে, হরিয়ানায় এক নামে জানবে, যারা মারাঠি বলে তাদের জন্য এক নাম থাকবে। কিন্তু এটা আমাদের ভারতের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে পৃথিবীটা তো ছোট না, অনেক বড় পৃথিবী। এই বড় পৃথিবীতে কি হচ্ছে, যে এই নাম, এক নামের জিনিস অন্য জায়গায় গিয়ে তখন আমরা যখন চাইছি তখন আমাদের কাছে প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে হবে, একটা নামে ফোকাস করতে হবে। উই নিড ওয়ান বায়োলজিক্যাল বা সায়েন্টিফিক নেম ফর পার্টিকুলার অর্গানিজম, মানে একটা অর্গানিজমের জন্য একটাই নাম থাকবে, যেটাকে আমরা বলছি সায়েন্টিফিক নাম। এই সায়েন্টিফিক নেমটা এক জায়গা থেকে অন্য জায়গায় ভেরি করবে না, প্রত্যেকটা জায়গায় সেম থাকবে, ঠিক আছে। আর এবার দেখো, এই যে সেম নাম থাকবে, এই নাম থাকার জন্য আমরা কি করছি, নেমিং অফ অর্গানিজম। এই নেমিং অফ অর্গানিজমটাকে আমরা কি বলছি, নোমেনক্লেচার। এবার হচ্ছে কোনো জিনিসকে নামকরণ করার পূর্বে কি করতে হবে, বিফোর নোমেনক্লেচার উই হ্যাভ টু আইডেন্টিফাই অর্গানিজম অন দ্য বেসিস অফ ক্যারেক্টার। কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কি করব, সেটাকে আমরা আইডেন্টিফাই করে নেব, যেটাকে আমরা বলছি, দেখো, বিফোর নোমেনক্লেচার উই হ্যাভ টু আইডেন্টিফাই অর্গানিজম অন দ্য বেসিস অফ ক্যারেক্টার। তাহলে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা অর্গানিজম যেগুলো আছে সেই অর্গানিজমগুলোকে আলাদা করে নেব। এই আলাদা করে নেওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি আইডেন্টিফিকেশান। যদি আমরা আইডেন্টিফিকেশান নাই করি তাহলে আমরা কি করে নাম রাখবো, অনেক জায়গায় আছে দেখবে যে ট্যাক্সোনমির যে ফার্স্ট স্টেপ, প্রথমে আছে তোমার কি, আহ, কে- চারটে স্টেপ আছে, ক্যারেক্টারাইজেশন,
আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার। তাহলে প্রথমে আমরা কি করব, ক্যারেক্টারাইজ করব, তারপরে কি করব, আইডেন্টিফাই করব। ক্যারেক্টারাইজ করব মানে তার কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? তার মধ্যে ছোট ফুল হয়, বড় ফুল হয়, বা সেই অ্যানিমালটার মধ্যে মেমোরি গ্ল্যান্ড আছে বা নাই, এই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, আইডেন্টিফাই করব, ঠিক আছে? তাহলে প্রথমে ক্যারেক্টার দেখব, তারপরে আইডেন্টিফাই করব, তারপর নোমেনক্লেচার করব, ঠিক আছে? তারপর আমরা কি করব, ক্লাসিফিকেশন। এবার এই ক্লাসিফিকেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু রুল, যেমন হচ্ছে আইসিবিএন, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। যত উদ্ভিদ আছে সেই উদ্ভিদের নামকরণের জন্য আমরা ফলো করব আইসিবিএন এর রুল। আইসিবিএন এর রুল মানে হচ্ছে তোমার কি, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, যে বোটানিক্যাল মানে উদ্ভিদের নামকরণের জন্য এটা আমরা ইউজ করব। সেম ধরো আইসিজেডএন, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা আমরা অ্যানিমালের নামের জন্য আমরা ইউজ করব। তো যাই হোক, অত ডিটেলস আমাদের যে লাভ নাই, যেহেতু আমাদের সিলেবাসটা ছোট। ছোট সিলেবাসে কি আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে? এটা আমরা ক্লাস 9 এ হয়তো পড়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা, আর বাকি সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীরাও পড়েছি এখানে জুনিয়র ক্লাসে 9-10-এ। তো দেখো, এই যে নামকরণ কে দিয়েছিল বলো তো? আমাদের চাচু দিয়েছিল ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস কি বলেছিল, যে এভরি অর্গানিজম মাস্ট হ্যাভ অন সায়েন্টিফিক অর বায়োলজিক্যাল নেম। প্রত্যেকটা অর্গানিজমের জন্য একটা সায়েন্টিফিক বা বায়োলজিক্যাল নাম থাকবে। যেমন ধরো আমকে আমি বললাম একটু আগে, এক্সাম্পল দিলাম যে আমকে আমরা যা বাঙালির লোক, তো কাঁচা আম যেটা আছে সেটা আমি বলি। কিন্তু যারা বাইরে আছে, যারা হিন্দি স্পিকিং বলো, ঠিক আছে, তারা আমকে কেরি বলে অনেকে, ঠিক আছে? কাঁচা আমকে, আবার পাকা আমকে আমি বলে। তো এই আমের একটা নাম, যে সায়েন্টিফিক নেম হলো, সেটা হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো সায়েন্টিফিক নাম। এই সায়েন্টিফিক নেমটা তোমার প্রত্যেকটা জায়গায়, পৃথিবী তুমি যেখানেই যাও না কেন, এই নামটা এই নামই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। ওয়ান নেম কনসিস্ট অফ টু ওয়ার্ড। আর এই যে নামটার সময় কি থাকবে না, তো দুটো ওয়ার্ড থাকবে। ধরো এখানে এই এই এক্সাম্পলটাই নাও, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, একটা ম্যাঙ্গিফেরা একটা ওয়ার্ড, আর একটা হচ্ছে ইন্ডিকা। তাহলে আমরা বললাম যে ওয়ান নেম কনসিস্ট অফ টু ওয়ার্ড, একটা নামে দুটো ওয়ার্ড থাকবে। যে ফার্স্ট ওয়ার্ডটা কি থাকবে, জেনাস থাকবে বা জেনেরিক নেম। অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড যেটা থাকবে, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে তোমার কি, স্পিসিস বা স্পেসিফিক এপিথেট, ওকে? আর এই যে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার যেটা আছে ক্যাপিটাল, যেমন এমটা দেখো আমি ক্যাপিটাল লিখেছি। অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড যেটা আছে, সেকেন্ড ওয়ার্ডে যে ফার্স্ট লেটার, সে ফার্স্ট লেটারটা কি আছে, স্মল। তাহলে এটা আমরা কি করবো, স্মল করবো, ঠিক আছে? এবার দেখো, সায়েন্টিফিক নেম প্রিন্টেড ইন ইটালিক্স অর সেপারেটলি আন্ডারলাইন when it is handwritten indicate it Latin origin। যখন আমরা প্রিন্ট করব, যে সায়েন্টিফিক নেম আছে, সেই সায়েন্টিফিক নেমটা আমরা কি করব, ল্যাটিনাইজ মানে বাঁকা করে লেখা থাকে, দেখবে বইয়ের ক্ষেত্রে, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও, এরকম ভাবে থাকে। আর যখন আমরা লিখবো, যেমন এটা আমি লিখেছি, এই লেখাটা কি করব, যে এটা যে সায়েন্টিফিক নেম প্রথমটা কি করলাম, ক্যাপিটালের, আর তারপরে ওয়ার্ডে ফার্স্ট ওয়ার্ড স্মলে আছে, আর নিচে আন্ডারলাইন করে দিলাম। তাহলে যখন এটা আমরা কি করে দিলাম, এরকম করে দিলাম, তখন সেটা অরিজিনেট করছে তার ল্যাটিন অরিজিন। তো ল্যাটিন অরিজিন কেন, এবার আমি বলছি। তাহলে দেখো, ল্যাটিন ইউজ করার কারণ হলো, ল্যাটিন হচ্ছে একটা ডেড ল্যাঙ্গুয়েজ, মানে তার মধ্যে আর কোনো, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, সে ডেড ল্যাঙ্গুয়েজ কেন বলছি, মরা ল্যাঙ্গুয়েজ নয়। এর মধ্যে যে সমস্ত জিনিস আবিষ্কার হয়ে গেছে, এই ল্যাঙ্গুয়েজ আর কোনো ধরনের চেঞ্জ হবে না, ঠিক আছে? তাই আমরা ল্যাটিন ইউজ করছি, ঠিক আছে? নেক্সট দেখো, নেম অফ দ্য অথর বা সায়েন্টিস্ট কেম আফটার দ্য স্পেসিফিক এপিটেট ইন দ্য ফর্ম অফ অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম। ভাষা যদি বুঝতে না পারো, এক্সাম্পলের সাহায্যে দেখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। আমরা কি বললাম, যে স্পেসিফিক এপিটেট বা স্পিসিসের পরে আসবে অথারের নেম, এবং এই অথারের নেমটা আসবে সংক্ষেপে, যেমন হচ্ছে লিনিয়াসের নামটা আমরা সংক্ষেপে LINN এভাবে করে লিখে নিলাম, এটাকে আমরা বলছি অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এবার দেখো, এই টপিকগুলো এখন যেটা আমি পড়াচ্ছি, সেগুলো হচ্ছে তোমার কি বলতো, এনসিইআরটিতে নেই, কিন্তু আম, একটু আমাদের জেনে রাখা ভালো, যারা বোর্ডসের স্টুডেন্ট আছে তাদের জন্য। আর এগুলো জানতেই হবে, কারণ এনসিইআরটি যেরকমভাবে তোমার কোশ্চেন করলো এবার 2025-এ, আগামী তো এরকম করতে পারে, তাই একটু 1 to 2% আমরা এনসিইআরটির বাইরে যাচ্ছি, ঠিক আছে? দেখো, প্যান্থেরা লিও অ্যান্ড প্যান্থেরা টিগ্রিস, এখানে কি বলছে বলো তো, জেনারিক নেম ক্যান বি সেম। এখানেও প্যান্থেরা, এখানেও প্যান্থেরা, তাহলে প্যান্থেরা দুটো সেম, মানে জেনারিক নেম সেম হতে পারে। আবার দেখো, পাইনাস গ্ল্যাব্রা আর আইল্যাক্স গ্ল্যাব্রা, স্পেসিফিক এপিথেটও সেম হতে পারে। তারপরে দেখো, টটোনিম মানে হচ্ছে বোথ জিনাস অ্যান্ড স্পেসিফিক এপিথেট সেম, মানে জিনাসও সেম, এখানে যেমন দেখলাম দুটোর ক্ষেত্রে জিনাসটা সেম, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার কি, স্পিসিসটা সেম, গ্ল্যাব্রা। এখানে আবার আমরা টটোনিমের ক্ষেত্রে বলছি জিনাস এবং স্পেসিফিক এপিথেট দুটোই সেম, যেমন নাজা সাপের জন্য, র্যাটাস ইঁদুরের জন্য। এগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম, এভাবে লেখা হয়, ঠিক আছে? এবার দেখো, প্রিন্সিপাল অফ প্রায়োরিটি মানে কি, এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমরা বুঝে যাবে। দেখো, ব্যাপারটা হলো অ্যালবিউগো ক্যান্ডিডা একটা নেম, তারপরে
এটা হলো ১ম এ যিনি নাম দিয়েছেন তিনি রেখে দিলেন অ্যালবিউগো ক্যান্ডিডা। ঠিক আছে? পরে যিনি নাম দিলেন একটা জীবের তিনি রাখলেন সিস্টোপাস ক্যান্ডিডা। ঠিক আছে? তাহলে এখানে আমরা বললাম যে ১ম এ যিনি নাম দিলেন তার নামটা আমরা রাখলাম। তারপরে যিনি নাম দিলেন তার নামটা আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। দেখো এবার ভাষায় দেখো, ইফ পার্টিকুলার স্পিসিস গিভেন আ পার্টিকুলার নেম এ, একটা পার্টিকুলার স্পিসিস ধরো অ্যালবিগো ক্যান্ডিডা একটা নাম, সেটা আমরা ১ম এ দিলাম। অ্যান্ড আফটার সাম টাইম গিভেন ফর সাম স্পিসিস বি, এবং কিছু সময় পর এই নামটা দেওয়া হলো, যেমন হচ্ছে তোমার কি ক্রিস্টোপাস ক্যান্ডিডা। এ নেম উইল বি ভ্যালিড অ্যান্ড বি নেম উইল কনসিডার্ড অ্যাজ সিনোনিম। তাহলে এ নেমটা ভ্যালিড হবে, যে আগে দিয়েছে তার নামটা ভ্যালিড হবে, আর পরে যিনি নাম দিয়েছেন তার নামটা আমরা কি করব, ব্র্যাকেটে লিখে দেবো, এবং সেটাকে আমরা বলছি সিনোনিম। ঠিক আছে? এখন পর্যন্ত এই জিনিসগুলো ক্লিয়ার হলো। এবার আমরা চলো চ্যাপ্টারের মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাই, ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি হচ্ছে একটা গ্রিক শব্দ, যার যার অরিজিন হচ্ছে কোথা থেকে, ট্যাক্সিস থেকে। তাহলে ট্যাক্সোনমি একটা গ্রিক শব্দ যেটার অরিজিন হচ্ছে ট্যাক্সিস নামক শব্দ থেকে। এই ট্যাক্সোনমিতে ৪ টে ভাগ আছে। একটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার অফ দ্য অর্গানিজম। তাহলে এই ৪ টে স্টেপ কি, কি বলো তো আবার? ৪ টে স্টেপ: ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। অনেক বইয়ে কি থাকে যে আইডেন্টিফিকেশনটা ১ম এ দেওয়া থাকে। তো তোমরা কি করবে, অপশনে যদি দেখা থাকে যে ট্যাক্সোনমির ফার্স্ট স্টেপ কি, ক্যারেক্টারাইজেশন অবশ্যই হবে। কারণ প্রথমত আমি কি করব, কোনো জিনিসের বৈশিষ্ট্য জানবো, তারপরে তো সেটাকে আমরা আইডেন্টিফাই করব, তাই না? আইডেন্টিফাই করব, তারপর ক্লাসিফাই করব, তারপরে আমরা নোমেনক্লেচার করব। তাহলে যদি আমরা কি করতে পারছি না, ক্যারেক্টারাইজেশন না করলাম, তাহলে আইডেন্টিফাই কি করে করব? কিন্তু কিছু যদি কোশ্চেনে আইডেন্টিফিকেশন থাকে ফার্স্ট স্টেপ, তাহলে তোমরা কি করবে, আইডেন্টিফিকেশন করে দেবে। ক্যারেক্টারাইজেশন থাকে তো ক্যারেক্টারাইজেশন করে দেবে, কোনো ব্যাপার নাই। তাহলে এটা আমাদের মনে রাখার জন্য সংক্ষেপে ট্রিক হচ্ছে CICN: ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। ঠিক আছে? এবার যে ট্যাক্সোনমির আমরা দেখছি দুটো ভাগ আছে। দুটো ভাগ কি, কি? একটা হলো তোমার কি বলতো, ক্লাসিক্যাল ট্যাক্সোনমি, যেটা আগের যুগের ট্যাক্সোনমি, আর একটা হলো মডার্ন ট্যাক্সোনমি। মডার্ন মানে বুঝতেই পারছো, এটা বোঝানোর কিছু নাই। বেসড অন এক্সটার্নাল ক্যারেক্টার্স। এক্সটার্নাল ক্যারেক্টার্স মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন হলো ভেজিটেটিভ ক্যারেক্টার্স বা মরফোলজিক্যাল ক্যারেক্টার, যে সমস্ত ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি তার ভিত্তিতে ক্লাসিক্যাল ট্যাক্সোনমি আগের যুগে ক্লাসিফাই করা হয়েছিল। আর মডার্ন ট্যাক্সোনমিতে আমরা কি, কি ইনক্লুড করছি, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ক্যারেক্টার্স। এক্সটার্নাল মানে বাহ্যিক, ইন্টারনাল এবং ভেতরের ক্যারেক্টার, যেমন হচ্ছে সেল স্ট্রাকচার, ইকোলজিক্যাল ইনফরমেশন, তারপরে সেটা হচ্ছে তোমার কি ডেভেলপমেন্টাল, মানে কিভাবে সেটা ডেভেলপ হলো, ইকোলজিক্যাল, প্রত্যেকটা জিনিস থাকছে তোমার কোথায়, মডার্ন ট্যাক্সোনমিতে। ঠিক আছে? এবার ট্যাক্সোনমি হলো, ট্যাক্সোনমির পরের ধাপ হচ্ছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স কি বলতো, যেমন ট্যাক্সোনমি কি ছিল, একটা গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস থেকে এসেছিল, ওই রকমই এটা দেখো, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। সিস্টেমেটিক্স ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে এসেছে, যার অর্থ হলো তোমার কি অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। যে অর্গানিজমগুলো আছে আমরা সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করছি, এই অনুযায়ী একটা বই লেখা হয়েছে, নেম অফ বুকস। এই বইটার নাম হচ্ছে তোমার কি বলতো, সিস্টেমে ন্যাচুরি। সিস্টেমে ন্যাচুরি, যেখানে কি আছে বলতো, ক্লাস সায়েন্টিফিক নেম আছে অ্যানিমালের। ঠিক আছে? এবার দেখো ট্যাক্সোনমি প্লাস ফাইলোজনি। সিস্টেমেটিক্সটা কি, এই যে আগে আমরা বললাম ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমির সঙ্গে আমরা কি করে দিলাম, ফাইলোজনি। ফাইলোজনি মানে হচ্ছে তোমার কি, ফাইলোজেনি মানে হচ্ছে তোমার কি তার অ্যানসেস্টার, ইভোলিউশনারি, মানে ওই বিবর্তন কিভাবে কি হলো, তা কোন ইয়ে থেকে এলো, সেটা আমরা যদি যোগ করে দিই, তার ইতিহাস যদি লাগিয়ে দিই, তাহলে সেটাকে আমরা কি বলছি, সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমির সঙ্গে আমরা কি করছি, সিম্পলি ফাইলোজেনি অ্যাড করে দিচ্ছি। সিস্টেমেটিক্স, এভোলিউশনারি, হিস্ট্রি, অ্যানসেস্টার, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার কি ফাইলোজেনি। তাহলে ট্যাক্সোনমিতে ছিল, ট্যাক্সোনমির সঙ্গে আমরা ফাইলোজেনি অ্যাড করে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে বেটার কি হবে বেটা, এই দুটোর মধ্যে বেটার হবে তোমার কি, আহ, এই দুটোর মধ্যে বেটার হবে তোমার কি সিস্টেমেটিক্স। তাহলে ইট ইজ বেটার দেন ট্যাক্সোনমি, এটা ট্যাক্সোনমি থেকে বেটার। এবার আছে তোমরা কি, যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তো ট্যাক্সোনমিক ক্যাটাগরি গুলো কি, কি দেখে নাও। ট্যাক্সোনমিক ক্যাটাগরি হচ্ছে তোমার কি, কিংডম, ফাইলাম, ফাইলাম অ্যানিমালের ক্ষেত্রে, আর প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। আমরা এটা কি করব, সংক্ষেপে মনে রাখার জন্য কেপি, সিওএফ, জিএস এভাবে করে মনে রাখবো। পরীক্ষায় তাহলে কি আছে, যে ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডার যেগুলো আছে সেগুলো মনে রাখবে। অনেকে এভাবে বাংলায় বাংলায় মনে রাখে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে মনে রাখে। আবার ইংলিশেও অনেকে অনেক রকম ট্রিক দিয়ে মনে রাখে, তোমরা মনে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। এবার দেখো এখানে এই যে তোমার ইয়ে দেখছি আমরা, ক্যাটাগরিগুলো কটা আছে ট্যাক্সোনমিক, এগুলো হচ্ছে 7টা, যাদেরকে আমরা বলছি রিয়েল বা অব্লিগেটরি ক্যাটাগরি। রিয়েল বা অব্লিগেটরি ক্যাটাগরি হচ্ছে 7টা। তাছাড়া হচ্ছে সাব স্পেসিস থাকে, যেমন হচ্ছে ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, সাব ক্লাস, ওগুলো কিন্তু আমার কিসের মধ্যে আসবে না, তোমার রিয়েল বা অব্লিগেটরি ক্যাটাগরির মধ্যে আসবে না। রিয়েল বা অব্লিগেটরি ক্যাটাগরি 7টা: কিংডম, ফাইলাম বা ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে? যেমন এখানে আমরা দিয়েছি যে
ম্যাঙ্গো আমেরটাই আমরা করেছি, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আম, যেটা হচ্ছে ম্যাঙ্গিফেরা জেনাস, ইন্ডিকা স্পিসিস, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডার স্যাপেন্ডেলিস, ক্লাস হচ্ছে ডাইকটলেডন, আর ফাইলাম বা ডিভিশন হচ্ছে অ্যানজিওস্পার্ম, আর এর কিংডম কি, প্ল্যান্ট কিংডম। তারপরে এবার দেখো যে আমরা কি দেখছিলাম, যে ডিসেন্ডিং অর্ডার মানে যদি আমরা কি করি, ডিসেন্ডিং অর্ডার মানে কি গো, বড় থেকে ছোট হিসাবে যদি আমরা সাজাই, বড় থেকে ছোট হিসাবে যদি আমরা সাজাই ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে, তাহলে আমরা কি পাবো, আহ, যে অর্ডারটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কিটা কি বলতো, যে কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত, কিংডমটা সব থেকে বড় আর স্পিসিস হচ্ছে সব থেকে ছোট। কিংডম থেকে স্পিসিসে যে হায়ারার্কি আছে, মানে প্রথমে কিংডম, তারপর ফাইলাম বা ডিভিশন, তারপর ক্লাস, ফাইলাম হবে যদি অ্যানিমাল হয় তাহলে ফাইনাল হবে, ফাইলাম হবে, আর ডিভিশন হবে যদি প্ল্যান্ট হয়, ক্লাস, ওয়ার্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এভাবে যদি আমরা সাজাই তাহলে যে অর্ডারটা পাই সেটাকে আমরা বলছি ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে এই ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা একটা স্টেপে হচ্ছে না, এখানে দেখো 7টা স্টেপ লাগছে, ঠিক আছে? আবার কোনো ক্ষেত্রে আমরা ওই সাব স্পিসিস গুলো নিচ্ছি, হ্যাঁ? যে সাব ক্যাটাগরি যেগুলো আছে, যেমন হচ্ছে ক্লাস, সাব ক্লাস, ওইগুলোর কথা এখন ছাড়ো, এখানে 7টাই ধরো। তার মানে এখানে হচ্ছে তোমার কি, ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ, এটা এক ধাপ প্রক্রিয়া নয়, কিন্তু মাল্টি স্টেপ প্রসেস, এটা হচ্ছে একটা বহু ধাপী প্রক্রিয়া। এবং ইচ স্টেপ রিপ্রেজেন্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এবং প্রত্যেকটা স্টেপ এটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, কিংডম ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ফাইলামটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ক্লাস একটা ক্যাটাগরি, অর্ডার একটা ক্যাটাগরি, ফ্যামিলি একটা ক্যাটাগরি, জেনাস একটা ক্যাটাগরি, স্পিসিস, মানে প্রত্যেকটা স্টেপ কি করছে বলো তো, রিপ্রেজেন্ট অন ট্যাক্সোনমিক ক্যাটাগরি। চলো এবার এটাকে আমরা ডিটেলসে দেখি। এবার দেখো সোলানেসি, লিলিয়েসি, এগুলো হচ্ছে কার এক্সাম্পল, ফ্যামিলির এক্সাম্পল। তাহলে ফ্যামিলির এক্সাম্পলে আমরা দেখছি সাফিক্স, মানে শেষে কি থাকছে, এ সি ই এ ই। যদি আমরা দেখি এক্সাম্পল, এগুলো কোশ্চেন আছে যে এ সি ই এ ই ইজ এ সাফিক্স ফর কার হবে, ফ্যামিলির জন্য হবে। তারপরে দেখো অফসিডা, ফাইসি, এ ই, যেমন হচ্ছে তোমার কি টেরপসিডা, প্ল্যান্ট কিংডমে আমরা পড়বো, ক্লোরোফাইসি, ডাইকটিলোডনি, এগুলো যেমন হচ্ছে অফসিডা, ফাইসি, তারপরে কি আছে অফসিডা, ফাইসি, তারপর এই, এগুলো যদি সাফিক্স থাকে মানে শেষে থাকে তখন সেটা কার আন্ডারে পড়বে, ক্লাসের। ওই রকম ফাইটা, ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা, ঠিক আছে, ক্লোরোফাইটা সাফিক্স ইউজ ফর ডিভিশন, ডিভিশনের জন্য ইউজ করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে পলিমোনিয়ালস, পোএলস, এ এল ই এস, এই সাফিক্সটা কার জন্য ইউজ করছি আমরা, অর্ডারের জন্য। আবার একটু আগে এটা আমরা দেখলাম যে ক্যাটাগরি আর ট্যাক্সন। তাহলে এবার আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, যে জিনিসটা নিয়ে তোমরা সবাই, মানে ট্যাক্সন কি, র্যাঙ্ক কি, ক্যাটাগরি কি, এই জিনিসটা নিয়ে তোমরা সবাই কি করো, সমস্যার মধ্যে পড়ে থাকো, এবং আমিও যখন পড়েছিলাম আমিও সমস্যার মধ্যে ছিলাম। আর এই জিনিসটার জন্য আমাদের পরীক্ষায় কোশ্চেন ভুল হয় এবং আমরা কি পাই, -1 পাই। এই -1 থেকে +4 করার দায়িত্ব হচ্ছে আমার, যেটা আমি এখন তোমাদের করাবো। একটু একদম ডিটেলসে চোখ কান খোলা রাখো এবং আমি যেটা বলছি সেটা শোনো। দেখো ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি আমরা কি দেখছি, এগুলো একটু আগে আমরা বললাম যে এরা প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি, একটু আগে আমরা পড়লাম। তাহলে কিংডম একটা ক্যাটাগরি, ফাইলাম বা ডিভিশন একটা ক্যাটাগরি, ক্লাস, ওয়ার্ডার, ফ্যামিলি, জিনাস প্রত্যেকটা ক্যাটাগরি। আর এই ক্যাটাগরির মধ্যে যেগুলো থাকছে সেগুলোকে আমরা বলছি ট্যাক্সন। যেমন কিংডম, কিংডমের মধ্যে আছে প্ল্যান্টি, প্ল্যান্টিটা হলো একটা ট্যাক্সন। ফাইলাম বা ফাইলাম, এখানে তো আমরা কি করছি, এটা ডিভিশন হবে কারণ এটা আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলছি, তাই না? তাহলে এই অ্যানজিওস্পার্ম এটা হচ্ছে তোমার কি, একটা ট্যাক্সন। ফাইলাম এখানে ডিভিশনটা ক্যাটাগরি, আর ট্যাক্সনটা কি বলতো, ট্যাক্সন হচ্ছে অ্যানজিওস্পার্ম। ক্লাসটা ক্যাটাগরি, ক্লাসের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, ট্যাক্সন, ডাইকার্লোডন একটা ট্যাক্সন। অর্ডার, অর্ডারটা ক্যাটাগরি, আর স্যাপেন্ডেলিস যেটা আছে স্যাপেন্ডেলি একটা ট্যাক্সন। সেম ক্যাটাগরি, ট্যাক্সন, ক্যাটাগরি, ট্যাক্সন, ক্যাটাগরি, ট্যাক্সন। এখানে দেখো কিছু কোশ্চেন চলো তৈরি করি। ইচ ক্যাটাগরি রিপ্রেজেন্ট ওয়ান ট্যাক্সন বা র্যাঙ্ক, এই যে ক্যাটাগরি, ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির ভেতরে কি থাকছে, একটা ট্যাক্সন থাকছে, যেটাকে আমরা কি বলছি, র্যাঙ্কও বলে থাকি। তাহলে এই ট্যাক্সন যা, র্যাঙ্কও তাই, ওকে। এবার দেখো আমরা কি করলাম, স্পিসিস, তাহলে স্পিসিসটা কি ছিল, ক্যাটাগরি, স্পিসিসটা হলো ক্যাটাগরি। এই স্পিসিসের মধ্যে কি আছে, ডগ থাকতে পারে, সোলানাম টিউবারসাম বা আলু থাকতে পারে। তাহলে এই যে কুকুর থাকছে বা আলু থাকছে, এরা এক একটা কি বলতো, ট্যাক্সন। ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে তোমার কি বলতো, ফ্যামিলি হচ্ছে ক্যাটাগরি। আর ফ্যামিলির মধ্যে কে থাকছে, সোলানেসি, সোলানেসিটা কি, ট্যাক্সন। তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা ট্যাক্সন। যেমন এখানে দেখো, এটা এনসিইআরটিতে ওই লাইনগুলো থাকে যেটা তোমরা বুঝতে পারো না, এই লাইনগুলো একদম ইজি ভাবে চলো বোঝাচ্ছি। ডগ, ক্যাট, র্যাট, এগুলো কি, ডগ একটা স্পিসিস, ক্যাট একটা স্পিসিস, র্যাট একটা স্পিসিস। এগুলো কি ডিফারেন্ট ট্যাক্সন, প্রত্যেকে আলাদা ট্যাক্সন। ডগও একটা ট্যাক্সন, ক্যাটও একটা ট্যাক্সন, আর র্যাটও একটা ট্যাক্সন। কোন লেভেলে, স্পিসিস লেভেলে, কারণ এরা প্রত্যেকটা হচ্ছে স্পিসিস, তাহলে স্পিসিসটা হচ্ছে ক্যাটাগরি। আর ডগ একটা আলাদা স্পিসিস, ক্যাট একটা আলাদা স্পিসিস, র্যাট একটা আলাদা স্পিসিস। আর তাহলে প্রত্যেকে কি বলতো, আলাদা ট্যাক্সন, কার মধ্যে, সেম, সেম লেভেল, লেভেলটা কি, স্পিসিস, তাহলে স্পিসিস লেভেলের মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা ট্যাক্সন, ওকে। এরকম আবার দেখো ডগ,
সোলানাম, পলিমোনিয়াস। তাহলে আমরা কি করি, ডগটা হচ্ছে একটা স্পিসিস, জেনাস, সোলানামটা হচ্ছে জেনাস, পলিমোনিয়াস হচ্ছে একটা অর্ডার। তাহলে ডিফারেন্ট ট্যাক্সন, প্রত্যেকে আলাদা ট্যাক্সন। এবার বলছে ডিফারেন্ট লেভেল, মানে একটা স্পিসিস লেভেলে, একটা জেনাস লেভেলে, একটা অর্ডার লেভেলে। নেক্সট আরেকটা কোশ্চেন করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ডগ, ডগটা হচ্ছে তোমার কি বলতো, ডগ স্পিসিস, অ্যাঞ্জিওস্পার্ম ডিভিশন, ডাইকটিলোডন ক্লাস। তাহলে ডিফারেন্ট ট্যাক্সন, এটাও ডিফারেন্ট ট্যাক্সন অ্যাট ডিফারেন্ট লেভেল। আশা করছি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং এই রিলেটেড তোমাদের কোনো ধরনের ডাউট নেই। যদি থাকে তো তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জানাবো। এবার আমরা প্রত্যেকটা ক্যাটাগরিকে ডিটেলস আলোচনা করি, যেগুলো এনসিইআরটিতে আছে, আর 1% 2% এনসিইআরটির বাইরে। ওকে, এর বাইরে কিছু নয়। দেখো, স্পিসিস, স্পিসিসটা কি বলছে বলো তো, বেসিক বা স্মলেস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন। এই যে ক্লাসিফিকেশনের সব থেকে বেসিক এবং ক্ষুদ্রতম একক হচ্ছে কি স্পিসিস। এই স্পিসিস টার্মটা কে দিয়েছিল, জন রে। তাহলে স্পিসিস টার্মটা দিয়েছিল আমার জন রে। জন রে নামক বিজ্ঞানী স্পিসিস টার্মটা দিয়েছিল। ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস সো মরফোলজিক্যাল ফান্ডামেন্টাল রিপ্রোডাক্টিভ সিমিলারিটি। যারা সেম স্পিসিসে আছে তারা কি করবে, মরফোলজিক্যাল মানে বাইরে থেকে দেখতে একই লাগবে, ফান্ডামেন্টাল গঠনগত, এবং রিপ্রোডাক্টিভ সিমিলারিটি, এবং তারা কি জননগতভাবে তো আমরা সেম দেখতে পাবো। এবার আমরা দেখব যে আমাদের এনসিইআরটি যে বিজ্ঞানীর নাম আছে আর্নস্ট মেয়ার। আর্নস্ট মেয়ার কি দিয়েছিলেন, যে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস, বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস আর ইন্টারব্রিডিং টুগেদার বাট রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম সাম আদার স্পিসিস। মানে সেম স্পিসিসের মধ্যে যারা আছে তারা কি করতে পারবে, ইন্টারব্রিডিং করতে পারবে, বাট রিপ্রোডাক্টিভ আইসোলেটেড ফ্রম আদার স্পিসিস। যেমন কি বলতো, আমরা যেমন সেম লায়নের সঙ্গে রিপ্রোডিউস করতে পারবে, টাইগারের সঙ্গে রিপ্রোডিউস করতে পারবে না, ঠিক আছে। যখন রিপ্রোডিউস করবে তখন লায়নের সঙ্গে যদি রিপ্রোডিউস করে তাহলে লায়ন তৈরি হবে, এবং লায়নটা তখন পরবর্তীতে সে আবার রিপ্রোডিউস করতে পারবে। আবার যখন কি করছে আমরা টাইগারের সঙ্গে রিপ্রোডিউস করছি, তখন সে কি করতে পারছে, পরবর্তী যে টাইগারের বাচ্চাটা হচ্ছে সে কিন্তু আবার পরবর্তী জেনারেশনে সেও রিপ্রোডিউস করতে পারছে। কিন্তু লায়ন এবং টাইগারের সঙ্গে যদি আমরা রিপ্রোডিউস করে দিই, বলছে আদার স্পিসিস যখন আমরা কি করছি, রিপ্রোডিউস করে দিচ্ছি, তখন কি হয়েছে, লাইগার তৈরি হয়ে যাচ্ছে। তখন সে হচ্ছে কি বলতো, রিপ্রোডাক্টিভলি স্টেবল থাকছে না। আমরা একটা সিনেমা দেখেছি লাইগার বলে, যেখানে দেখানো হয়েছে এটা পুরো ভুল কনসেপ্ট। লাইগার কি করতে পারে না, সে সেক্সুয়ালি অ্যাক্টিভ নয়, সে রিপ্রোডিউস করতে পারবে না, ঠিক আছে, তার থেকে কোনো বাচ্চা তৈরি হবে না, যেটা একদম সিম্পল ভাষায়। নেক্সট, এবার দেখো আমরা কি পড়বো, জেনাস। তাহলে জেনাস কি বলতো, জেনাস ইজ এগ্রিগেশন অফ রিলেটেড স্পিসিস। এগ্রিগেশন মানে হচ্ছে গ্রুপ, মানে কতগুলো কি আছে, এগ্রিগেশন মানে হচ্ছে তোমার কি গ্রুপ। এটা ধরো সোলানাম টিউবারসাম, সোলানাম মেলনগানা, সোলানাম নাইগ্রাম। তাহলে প্রত্যেকটা হচ্ছে তোমার কি সোলানাম, এগুলো হচ্ছে তোমার কি স্পিসিস। তাহলে কতগুলো, এগ্রিগেশন, এগ্রিগেশন মানে হচ্ছে গ্রুপ। জেনাস ইজ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস। এই যে তোমার রিলেটেড স্পিসিস সব সোলানাম জেনাসের আন্ডারে, তাদেরকে আমরা বলছি জিনাস। তাহলে জেনাস ইজ এগ্রিগেশন বা গ্রুপ অফ রিলেটেড স্পিসিস। যেমন হচ্ছে সোলানাম টিউবারসাম, কার এক্সাম্পল পটেটোর সাইন্টিফিক নেম। তারপর সোলানাম মেলনগানা ব্রিঞ্জাল বেগুনের। তারপরে এটা হচ্ছে তোমার কি নাইট শেড, ব্ল্যাক নাইট শেডের এক্সাম্পল হচ্ছে সোলানাম নাইগ্রাম বা মাকোই যেটা আমরা বলি, ঠিক আছে। নেক্সট বলছে যে ইফ মোর দ্যান ওয়ান স্পিসিস প্রেজেন্ট ইন ওয়ান জেনাস, তাহলে সেটাকে আমরা বলছি পলিটাইপিক জেনাস। যেমন এখানে আমরা কি দেখলাম, যে মোর দ্যান ওয়ান স্পিসিস, একের বেশি স্পিসিস যদি একই জেনাসের মধ্যে থাকে, সবগুলো সোলানাম জেনাস, সোলানাম জেনাসের মধ্যে একের বেশি স্পিসিস থাকছে, তখন সেটাকে আমরা বলছি পলিটাইপিক জেনাস। তাই সোলানাম হলো একটা পলিটাইপিক জেনাস। আরও কিছু পলিটাইপিক জেনাস যেমন হচ্ছে ক্যানিস ফ্যামিলারিস, ক্যানিস লিউপাস, ক্যানিস এওরিয়াস, ঠিক আছে। ক্যানিস ফ্যামিলারিস কুকুরের জন্য, উলফের জন্য, জ্যাকেলের জন্য। তাহলে ক্যানিস এটা হচ্ছে তোমার কি বলতো, আর এগুলো অনেকগুলো কি মোর দ্যান ওয়ান স্পিসিস, ক্যানিস কি করছে, তাহলে ক্যানিসটা হয়ে গেল পলিটাইপিক জেনাস। এখানে দেখো প্যান্থেরা, প্যান্থেরা একটা জেনাস, কিন্তু সে অনেকগুলো জেনাসের অনেকগুলো স্পিসিসের সঙ্গে এ করছে। যেমন প্যান্থেরা লিও মানে হচ্ছে লায়ন, প্যান্থেরা টিগ্রিস মানে টাইগার, প্যান্থেরা পার্ডাস মানে হচ্ছে লিওপার্ড। যদি একটাই জেনাস অনেকগুলো স্পিসিসকে রিপ্রেজেন্ট, অনেকগুলো স্পিসিসের জন্য ইউজ হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো পলিটাইপিক জেনাস। ওইরকম আছে একটা কি, যে মনোটাইপিক জেনাস। মনোটাইপিক জেনাস মানে হলো ইফ ওয়ান স্পিসিস প্রেজেন্ট ইন ওয়ান জেনাস, যেমন হচ্ছে হোমোস্যাপিয়েন্স, একটা স্পিসিস একটাই জেনাস যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, মনোটাইপিক জেনাস। আর একটা জেনাস যেমন হচ্ছে প্যান্থেরা বা ক্যানিস বা সোলানাম, যখন অনেকগুলো কি স্পিসিসের সঙ্গে থাকছে এবং সেগুলোকে তার করছে, তখন সেগুলোর নামটাকে বলছে, তখন আমরা কি বলবো, তাকে পলিটাইপিক জেনাস। আরও কিছু এক্সাম্পল যেমন হচ্ছে ফেলিস ক্যাটাস মানে হচ্ছে ক্যাট, বিড়াল, বিল্লি, মুর্শিদাবাদের ভাষায় বিলাই। তোমাদের নিজেদের গ্রাম্য ভাষায় বিড়ালকে কি বলে কমেন্টে জানাবে, ঠিক আছে। ক্যানিস ফ্যামিলারিস হচ্ছে তোমার কি ডগ। এবার দেখো ফ্যামিলি,
গ্রুপ অফ রিলেটেড জেনাস। এখানে যেমন জেনেছিলাম যে জেনাস মানে হলো কি গ্রুপ অফ, জেনাস ইজ এগ্রিগেশন অফ রিলেটেড স্পিসিস, এগ্রিগেশন মানে হচ্ছে গ্রুপ, তাহলে গ্রুপ অফ রিলেটেড জেনাস হয়ে যাবে তোমার কি ফ্যামিলি। যেমন এখানে জেনাসগুলো আছে প্যান্থেরা এবং ফেলিস। প্যান্থেরা এবং ফেলিস জেনিস কার জেনাস কার মধ্যে আসছে, ফেলিডে ফ্যামিলির মধ্যে আসছে। আবার দেখো সোলানাম, ডাটুরা, পিটুনিয়া অন দ্য বেসিস অফ ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার কার মধ্যে আসছে, কোন ফ্যামিলির মধ্যে আসছে, সোলানেসি ফ্যামিলির মধ্যে আসছে। যেমন ডগ, এটা ক্যানিডে ফ্যামিলির মধ্যে আসছে। সুইট পটেটো বা আলু কার মধ্যে আসছে, রাঙালু কার কোন ফ্যামিলির মধ্যে আসছে, কনভলভুলেসি ফ্যামিলির মধ্যে আসছে। আবার চলে আসো দেখো অর্ডার। অর্ডার মানে সেম অ্যারেঞ্জমেন্ট, অ্যাগ্রিগেশন অফ ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলির যে অ্যাগ্রিগেশন বা গ্রুপ সেটা হচ্ছে তোমার কি বলো তো অর্ডার। এবার এসে দেখো এখানে যেমন দেখলাম ফ্যামিলি, এখানে ফ্যামিলি ফেলিডে ক্যানিডে, ফেলিডে ক্যানিডে, ফেলিডে আর দেখো ক্যানিডে। ফেলিডে আর ক্যানিডে ফ্যামিলি কোন অর্ডারের মধ্যে থাকছে, কার্নিভোরা অর্ডারের মধ্যে থাকছে। কোন টিথ না, ক্যানাইন টিথের উপর ভিত্তি করে। ক্যানাইন টিথ মানে যে ওই যে ছুচালো যে দাঁতগুলো দেখতে পাও, ঠিক আছে, আমাদের 4টে আছে, ঠিক আছে, ওইগুলোর ভিত্তিতে আমরা কি বলছি, ফ্যালিডে এবং ক্যানিডে একই অর্ডারের মধ্যে। তারপর সোলানেসি অ্যান্ড কনভলভুলেসি, ঠিক আছে, ফ্লোরাল ক্যারেক্টারের উপর ভিত্তিতে পলিমোনিয়ালস অর্ডারের আন্ডারে। যেমন আরেকটু মনে রাখো ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা স্যাপেন্ডেলিনস অর্ডারে আন্ডারে। আবার দেখো ক্লাস, ক্লাসটাও ইজি, অ্যাগ্রিগেশন অফ রিলেটেড অর্ডার, অ্যাগ্রিগেশন অফ রিলেটেড অর্ডার। যেমন হচ্ছে তোমার কি স্যাপেন্ডেলিস অ্যান্ড পলিমোনিয়ালস। স্যাপেন্ডেলিনস এখানে আমরা পলিমোনিয়ালস পেয়েছি, আর স্যাপেন্ডেলিস হচ্ছে আম। এ দুটো কার কোন ক্লাসের মধ্যে আসছে, ডাইকটিলোডন ক্লাসের মধ্যে আসছে। আবার দেখো রোডেনশিয়া, কার্নিভোরা অ্যান্ড প্রাইমেটা, ঠিক আছে। রোডেনশিয়া মানে হচ্ছে রোডেনশিয়া মানে র্যাট, কার্নিভোরা মানে হচ্ছে ক্যাট বা ডগ, এরা এর মধ্যে আসছে, এই অর্ডারের মধ্যে আসে। আর প্রাইমেটা মানে হচ্ছে মাঙ্কি, গরিলা, গিবন। এগুলো কার ভিত্তিতে, না তো মেমোরি গ্ল্যান্ড বা তাদের স্কিনে হেয়ার আছে তার ভিত্তিতে কোন ক্লাসের মধ্যে আসছে, ম্যামালসের মধ্যে আসে। তাহলে কিছুই না, প্রথমত আমরা দেখলাম যে সব থেকে ছোট একক হচ্ছে তোমার কি স্পিসিস, কতগুলো স্পিসিসের গ্রুপ মিলে হচ্ছে জেনাস, জেনাসের গ্রুপ মিলে ফ্যামিলি, ফ্যামিলি গ্রুপ মিলে অর্ডার, অর্ডারের গ্রুপ মিলে ক্লাস। এবার আমরা জানবো ক্লাসের পর যেটা আছে কি। এবার আমরা দেখবো ফাইলাম বা ডিভিশন। ফাইলাম বা ডিভিশন কি বলতো, সেম অ্যাগ্রিগেশন অফ রিলেটেড ক্লাস। এই যে ক্লাস আছে, ক্লাসের অ্যাগ্রিগেশনটা কি, ক্লাসের অ্যাগ্রিগেশনটা হচ্ছে ডিভিশন, বা ক্লাসের অ্যাগ্রিগেশনটা হচ্ছে ফাইলাম। ডিভিশন কার ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে। আর ফাইলাম কার ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে। যেমন হচ্ছে ডাইকটিলিডন এবং মনোকটিলিডন কার এগ্রিগেশন, ক্লাস, এরা এগ্রিগেশন হচ্ছে কার, তো অ্যাগ্রিগেশন করে তৈরি করছে ডিভিশন, যেটা হলো কি অ্যাঞ্জিওস্পার্ম। তারপর ফিশ, রেপটাইল, ম্যামালস এগুলো কি করছে, অ্যাগ্রিগেট করে তৈরি করছে ফাইলাম। ক্লাস এগ্রিগেট করে ফাইলাম তৈরি করছে কার ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে। ক্লাস এগ্রিগেট করে ডিভিশন তৈরি করছে কার ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে। জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফিশ, রেপটাইলস এবং ম্যামালস এগ্রিগেট করে তৈরি করছে কর্ডাটা। আর কিংডম, কিংডমটা হচ্ছে তোমার কি বলতো, বিগেস্ট ইউনিট, সবথেকে বড় ইউনিট হচ্ছে কিংডম। কিংডমটা কি, সেম একটাই ডেফিনেশন, এগ্রিগেশন বা গ্রুপ অফ রিলেটেড ফাইলাম বা ডিভিশন। যেমন হচ্ছে প্ল্যান্টে, প্ল্যান্টে যাদের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট আছে তারা হলো প্ল্যান্টে, আর অ্যানিমেলিয়া কারা, যাদের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট নাই। চলো এবার আমরা কিছু কোশ্চেন করি, ঠিক আছে। কোশ্চেনটা কি, তাহলে প্রথমত দেখো ফ্যামিলারিস, ক্যানিস ফ্যামিলারিস, ফেলিস ক্যাটাস, প্যান্থেরা লিও, ঠিক আছে। এরা যেমন হচ্ছে ক্যানিস ফ্যামিলারিস ক্যানিডে ফ্যামিলির মধ্যে আসছে। তারপর ফেলিস ক্যাটাস ফেলিডে, ফেলিডের মধ্যে আসছে, ফেলিডে ফ্যামিলির মধ্যে। প্যান্থেরা লিও ফেলিডের মধ্যে আসছে। আবার ক্যানিডে অ্যান্ড ফ্যামিলি, ফেলিডে ফ্যামিলি কার্নিভোরের মধ্যে আসছে। তাহলে আমরা দেখছি অ্যাজ উই গো ফ্রম স্পিসিস টু কিংডম, যখন আমরা কি করছি যে স্পিসিস থেকে, অ্যাজ উই গো ফ্রম স্পিসিস টু কিংডম, স্পিসিস থেকে কিংডম, স্পিসিস থেকে কিংডমের দিকে যখন আমরা যাচ্ছি, তখন আমরা কি দেখছি যে সিমিলার বা কমন ক্যারেক্টার যেটা আছে সেটা কমে যাচ্ছে। তাহলে সিমিলার বা কমন ক্যারেক্টার স্পিসিস থেকে কিংডম, তাহলে এখানে বেশি, যখন আমরা স্পিসিস লেভেলে থাকছি তখন কমন ক্যারেক্টারটা বেশি। তারপরে জেনাসে তুলনামূলকভাবে কম, ফ্যামিলিতে কম, অর্ডারে কম, এবং সব থেকে কম হয়ে যাবে তখন যখন আমরা কিংডমে পৌঁছাবো। তাহলে যে ম্যাক্সিমাম কমন ক্যারেক্টার প্রেজেন্ট আছে কার ক্ষেত্রে, স্পিসিসের ক্ষেত্রে। আবার দেখো যদি অপশন থাকে, যে কোশ্চেন থাকে এরকম যে ম্যাক্সিমাম কমন ক্যারেক্টার, আর অপশন আছে কিংডম এবং অর্ডার, তাহলে যেটা এদের মধ্যে তুলনা করে যেটা নিচে থাকবে, ঠিক আছে, তার কি হবে, কমন ক্যারেক্টারটা ম্যাক্সিমাম হবে। যেমন কিংডম আর অর্ডারের মধ্যে দেখো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, আর এই অর্ডারটা তাহলে নিচে আসে, তাহলে অর্ডারের ক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার কি ম্যাক্সিমাম। তারপর মিনিমাম কমন কমন ক্যারেক্টার, এখানে দেখো মিনিমাম কমন ক্যারেক্টার যেটা সব থেকে উপরে থাকছে মানে কিংডম, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে আমাদের যেটা
জেনারেল দেখতে হচ্ছে কি, যে স্পিসিস যেটা আছে স্পিসিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম সিমিলারিটি থাকছে, আর কিংডম যেটা কিংডমের ক্ষেত্রে আছে তোমার কি মিনিমাম সিমিলারিটি। ম্যাক্সিমাম সিমিলার ক্যারেক্টার হচ্ছে তোমার কার ক্ষেত্রে, স্পিসিস লেভেলে। মিনিমাম সিমিলার ক্যারেক্টার কার ক্ষেত্রে আছে, কিংডম লেভেলে। আর বলছে জেনারেল ক্যারেক্টার সাধারণ বৈশিষ্ট্য সব থেকে বেশি দেখতে পাবো কিংডম, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু উল্টো। মিনিমাম সিমিলারিটি আবার ম্যাক্সিমাম জেনারেল ক্যারেক্টার, মিনিমাম সিমিলারিটি এর ক্ষেত্রে কিংডমের ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম জেনারেল ক্যারেক্টার, এটা আমাদের মনে রাখতে হবে। এখানেও সেম দেখো, এখানে হচ্ছে ম্যাক্সিমাম সিমিলারিটিস স্পিসিসে, কিন্তু মিনিমাম জেনারেল ক্যারেক্টার কার ক্ষেত্রে, স্পিসিসের ক্ষেত্রে সেম। এবার দেখো যে মিনিমাম সিমিলার ক্যারেক্টার এটা আমরা দেখলাম, ম্যাক্সিমাম সিমিলার ক্যারেক্টার এগুলো আমরা দেখে নিয়েছি। তাহলে কমপ্লেক্সিটি অফ দ্য ক্লাসিফিকেশন ইনক্রিজ অ্যাজ উই মুভ ফ্রম স্পিসিস টু কিংডম। যখন স্পিসিস থেকে কিংডমের দিকে যাই তখন কি হচ্ছে, কমপ্লেক্সিটিটা বাড়তে থাকে। তাহলে মিনিমাম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার কি স্পিসিস লেভেলে, আর ম্যাক্সিমাম কমপ্লেক্সিটিটা কার ক্ষেত্রে, কিংডমের ক্ষেত্রে। এবার এনসিইআরটি একটা চার্ট আছে যেটা আমি তোমাদের দেখাবো, তারপরে চ্যাপ্টারটা এন্ড করব। চ্যাপ্টার একদম আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে একটা এনসিইআরটিতে চার্ট আছে, যখন দেখো সবগুলো কমন নেম আছে, ম্যান, হাউস ফ্লাই, ম্যাঙ্গো, উইট। এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে, তো এই চার্টটা আমাদের লার্ন করতে হবে। যেমন দেখো প্রথমে আছে বায়োলজিক্যাল নেম, ম্যানের জন্য হোমোসাপিয়েন্স, হাউস ফ্লাইয়ের জন্য মাস্কা ডোমেস্টিকা, ম্যাঙ্গোর জন্য ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ওয়েটের জন্য ট্রিটিকাম অ্যাস্টিভাম। তাহলে হোমোসাপিয়েন্স, হোমোটা হয়ে গেল জেনাস, ফ্যামিলিটা হয়ে গেল হোমিনিডি, ঠিক আছে। আর স্পিসিসটা কোনটা, স্যাপিয়েন্স হয়ে যাবে। এখানে যেমন মাস্কা ডোমেস্টিকা, মাস্কা কি জেনাস, ডোমেস্টিকা স্পিসিস, ম্যাঙ্গিফেরা জেনাস স্পিসিস, জেনাস স্পিসিস। ওই রকম ম্যানের হোমোনিডি ফ্যামিলি, হাউস ফ্লায়ার মাস্কিডে, তারপরে এটা অ্যানাকার্ডিয়েসি, পোয়েসি, প্রাইমেটা, ডিপটেরা, স্যাপেন্ডালিস, পোয়েলিস, ম্যামেলিয়া, ইনসেক্টা, ডাইকটলোডন, মনোকটিলোডন। আর এখানে ফাইলাম বা ডিভিশনটা হচ্ছে তোমার কি বলতো, ম্যানের জন্য কর্ডাটা, হাউস ফ্লাইয়ের জন্য আর্থ্রোপোডা, ককরোচের যে ফাইলাম বা ডিভিশন, ম্যাঙ্গোর জন্য অ্যাঞ্জিওস্পার্ম, আর হুইটের জন্য অ্যাঞ্জিওস্পার্ম, এটা আমাদের মনে রাখতে হবে। এবার একটা কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেনটার মাধ্যমে যতগুলো এক্সাম্পল আছে তোমাদের সবগুলো একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের মনে থেকে যাবে। চলো কোশ্চেনটা শুরু করি। তো বন্ধুরা এখন পর্যন্ত আমরা যতগুলো কি করলাম, এক্সাম্পল লার্ন করলাম, ঠিক আছে। কিংডম, ফাইলাম বলো, ক্লাস বলো, অর্ডার বলো, সবগুলো কি আছে এই সিঙ্গেল এক্সাম্পলের মাধ্যমে, সিঙ্গেল কোশ্চেনটার মাধ্যমে আমরা লার্ন করবো। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা কি করতে পারি, মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারের সমস্ত ধরনের কোশ্চেন যেগুলো আছে, আর যে লাস্ট যে টেবিলটা দিলাম সেটা মনে রাখবে, ঠিক আছে। আর ট্যাক্সন কি, ক্যাটাগরি কি, এটা মনে রাখবে, তাহলে তোমাদের। আর এখান থেকে ইম্পর্টেন্ট আছে তোমার কি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপর 1.7 থেকে 1.8 মিলিয়ন বায়োলজিক্যাল স্পিসিস আছে, এইগুলো বাস কমন কোশ্চেন, এগুলো মনে রাখলেই তোমাদের এই চ্যাপ্টারটা ডান, আর দ্বিতীয়বার পড়ার দরকার পড়বে না। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো সোলানাম নাইগ্রাম, যেটা আমরা বললাম মাকই বা নাইট অ্যাঙ্গেল যেটা ছিল, ঠিক আছে। তারপর এখানে আছে সোলানাম, এখানে এফ আছে, তো এফ এর এক্সাম্পলটা আমরা কি হবে বলো তো, এফ এর জায়গায় হবে সোলানাম আলু, সোলানাম টিউবারসাম যদি করি তাহলে সেটা হয়ে যাবে আলু, ঠিক আছে। আর সোলানাম মেলনগারাম হচ্ছে ব্রিঞ্জাল। তাহলে এরা কার আন্ডার, কোন জেনাসের মধ্যে আসছিল, এরা আসছিল তোমার জেনাস, এরা জেনাস আসছিল সোলানাম। তাহলে সোলানামের আন্ডার আসছে সোলানাম নাইগ্রাম, সোলানাম, এটা কি হলো একটু আগে করলাম আমরা, সোলানাম টিউবারসাম, সোলানাম মেলনগারা। আবার দেখো এটা হচ্ছে তোমার কার মধ্যে, তাহলে সোলানাম পিটুনিয়া ডাটুরিয়া কার মধ্যে, সোলানেসির মধ্যে আসছে। সোলানেসি আর কনভলভুলেসি, সোলানেসি আর কনভলভুলেসি এগুলো কার মধ্যে আসছে, পলিমোনিয়ালসের মধ্যে আসছে। পলিমোনিয়ালস অ্যান্ড সেপেন্ডেলিস কার মধ্যে আসছে, ডাইকটলোডনের মধ্যে। মনোকটিলোডন অ্যান্ড ডাইকটলোডন কার মধ্যে আসছে, তোমার অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আসছে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম কার মধ্যে আসছে, প্ল্যান্টের মধ্যে আসছে। ওই রকমই এখানে আরেকটা জিনিস থেকে গেল, দেখো ম্যাঙ্গিফেরা যেটা ছিল, দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরার যে তোমার কি ফ্যামিলি, একটু আগে আমরা লার্ন করেছি আলাদাভাবে, অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসির যদি অর্ডার হচ্ছে স্যাপেন্ডেলিস, আর এদিকে তোমার কি মনোকটলেডন আর ডাইকটলেডন মিলে তৈরি হয়ে হলো এখানে কি, মনোকটলেডন এবং ডাইকটলেডন মিলে তৈরি হলো অ্যাঞ্জিওস্পার্ম আবার প্ল্যান্টে। তাহলে এটা হয়ে গেল তোমার কি প্ল্যান্টের যত এক্সাম্পল আমাদের মনে রেখে গেল, এনসিইআরটির এক্সাম্পল। তারপরে দেখো অ্যানিমালের ক্ষেত্রে এবার আমরা লার্ন করি। প্যান্থেরা লিও, প্যান্থেরা পার্ডাস, প্যান্থেরা পার্ডাস মানে হচ্ছে লিওপার্ড, অ্যান্ড প্যান্থেরা টিগ্রিস মানে হচ্ছে টাইগার। এগুলো কার মধ্যে আসছে, এগুলো আসছে তোমার কি প্যান্থেরার মধ্যে আসছে, ঠিক আছে। আর এদিকে ক্যাট, ফেলিস, তাহলে এদিকে কি কি আমরা পেলাম, প্যান্থেরা অ্যান্ড ফেলিস, প্যান্থেরা এবং ফেলিস কার মধ্যে আসছে, ফেলিডের মধ্যে। আর এদিক থেকে আসছে ক্যানিস, ক্যানিডে, তাহলে ফেলিডে আর ক্যানিডে, ফেলিডে এবং ক্যানিডে কার মধ্যে আসছে, কার্নিভোরা।
প্রাইমেটা আর কার্নিভোরা কার মধ্যে আসছে গো? প্রাইমেটা কার্নিভোরা আসছে তোমার ম্যামালের মধ্যে। তাহলে ম্যামালস, ফিশেস, অ্যাম্ফিবিয়ানস, রেপটাইলস, বার্ডস এগুলো কার মধ্যে আসছে তোমার? এগুলো আসছে তোমার কি কর্ডেটস এর মধ্যে। আর কর্ডেটস আর নন কর্ডেটস মিলে হচ্ছে তোমার কি অ্যানিমেলিয়া। তাহলে এই কোশ্চেনটা মনে রাখবে, সবগুলো তোমাদের সলভ হয়ে যাবে। আশা করছি এই লেকচারটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানাবে তোমাদের এই লেকচারটা কেমন লাগলো আর কোন কোন বিষয়টা তোমাদের মানে টাফ লাগতো। অনেকে ভাবতো যে এই চ্যাপ্টারটা ইজি, হ্যাঁ অবশ্যই ইজি, কিন্তু ওই ট্যাক্সন, তারপরে হচ্ছে ক্যাটাগরি, র‍্যাংক এই সমস্ত জিনিসগুলো অনেকে গুলাতো। আশা করছি এই লেকচারের পর তোমরা এগুলো একদম ইজিতে একদম ঝড়ের গতিতে সলভ করবে। তো আজকের জন্য এখানেই রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।